অ্যাসিড বেজের পার্ট, ঠিক আছে। আর আরেকটা আরেকটা হচ্ছে আমার অক্সিডেশন রিডাকশন, ঠিক আছে। অক্সিডেশন রিডাকশন দুইটা পার্ট আছে। এখন দেখো অ্যাসিড বেসের মধ্যে আমার কাজ কি আছে, ধরো গ নাম্বার প্রশ্নে আসবে যে আচ্ছা উদ্দীপকটা একটু দেখাই। ধরো তোমার কাছে এরকম দুইটা পাত্র দিয়ে দিবে, ঠিক আছে, পাত্র দিবে, একটার মধ্যে থাকবে অ্যাসিড, আরেকটার মধ্যে কি থাকবে বলো তো, বেস থাকবে। এখন অ্যাসিডের মধ্যে হয় আমার স্ট্রং অ্যাসিড থাকবে অথবা কি আসবে বলো তো, উইক অ্যাসিড থাকবে। এখন এই স্ট্রং অ্যাসিড কারা, যারা জলীয় দ্রবণে কি 90 থেকে 95% কি হবে বিয়োজিত হবে, আর উইক অ্যাসিড কারা, যারা 5 থেকে 10% বিয়োজিত হবে। এখন স্ট্রং অ্যাসিডের একটা উদাহরণ কি, যেমন ধরো HCl, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি, কি বা HClO4, এরা কি বলতো স্ট্রং অ্যাসিড, মানে যারা সহজে H+ কি করতে পারবে বলতো, ডোনেট করে দিতে পারবে 2H+, আর এটা কি H+। ইভেন H3PO4 এটাও কি আমার একটা স্ট্রং অ্যাসিড। তাহলে উইক অ্যাসিড কারা, যত আমার অর্গানিক অ্যাসিড আছে, ঠিক আছে, আমি একদম ফাস্ট যাইতেছি, যত আমার অর্গানিক অ্যাসিড আছে সবাই কি হবে বলতো, উইক অ্যাসিড। এখন উইক অ্যাসিডের মধ্যে কারা, জৈব কারা বলতো, যাদের মধ্যে এই যে CH3 বলো মূলক আছে, ঠিক আছে, যত ধরনের এইরকম আছে সবাই কি হবে বলতো, অর্গানিক অ্যাসিড। তোমাদের কর্ণের মধ্যে এই অ্যাসিটিক অ্যাসিডটা দিয়ে দিবে, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডটাই তোমাদের ধরো ম্যাক্সিমাম টাইমে দিতে পারে। এটা গেল কি আমার উইক অ্যাসিড। এখন উইক বেস কারা, এখন বেজের মধ্যেও কি হইতে পারে বলতো, উইক বেজ হইতে পারে, উইক আরেকটা কি হইতে পারবে, স্ট্রং। এখন উইক বেস কারা, যেমন ধরো অ্যামোনিয়া কি একটা উইক বেস। স্ট্রং বেস কারা, এই যে এটা কি উইক বলো তো, স্ট্রং নাকি এটা উইক, এটা উইক। অ্যামোনিয়া, তারপর NH4OH এগুলো কি উইক। স্ট্রং কারা, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা কি স্ট্রং। তোমাদের যদি পরীক্ষার সময় কোশ্চেন আসে যে নিচের কোনটি স্ট্রং অ্যাসিড, অবশ্যই KOH দাগাবা। যদি NaOH থাকে তোমরা KOH দাগাবা, ঠিক আছে। এইটা সবচেয়ে কি তীব্র অ্যাসিড, সরি তীব্র ক্ষারক। আর যদি তোমাদের বলে যে অ্যাসিড কোনটা, তাহলে এটা হচ্ছে HClO4 পারক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। পারক্লোরিক অ্যাসিডটা কি সবচেয়ে স্ট্রং অ্যাসিড। আচ্ছা HCN, হাইড্রোজেন সায়ানাইড, এটা কি অ্যাসিড না বেস বলো তো, এটা কিন্তু একটা অ্যাসিডই। এটা কি করবে, জলীয় দ্রবণে H+ দিবে না, তো এটা কি একটা অ্যাসিড, এটাও আমার স্ট্রং অ্যাসিডের মধ্যেই পড়ে। আচ্ছা তাহলে দেখো কি আসছিল, কোনটা দিছো, পারক্লোরিক অ্যাসিড দিছো না HClO4, এটাই সালফিউরিক অ্যাসিড থাকলেই কি সালফিউরিক অ্যাসিডের। আচ্ছা দেখো যখন নাকি আমার অনেকগুলো অ্যাসিড দিবে তখন ওইটা ডিটারমাইন করে হইতেছে আমার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কার বেশি। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +7, আর H2SO4 এর মধ্যে সালফারটা হইতেছে +6। দেখো তো +7 বড় না। যদি ধরো সেম হয়ে যায় তখন আমার দেখতে হবে কোনটার আকার ছোট। ফর এক্সাম্পল এই যে H3PO4 আর HbO3, এই যে HbO3, এই যে এই দুইটার মধ্যে দেখো দুইটার ক্ষেত্রে আমার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সেম থাকে, সেই ক্ষেত্রে আমার আকার ছোট কোনটা বলতো, বোরনের আকার ছোট, এই জন্য আমার HbO3 এর অ্যাসিডটা কি হবে বেশি বেশি। এটাও ছিল লাভ কি তোমার। আচ্ছা আমি তোমার একটা জিনিস বুঝাই, দেখো PO4 এর কত হয় +5 না, তাহলে +5 +6 +7, তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কার বেশি বলো তো, HClO4 এর বেশি, তো আমার HClO4ই হবে। আর এই ক্ষেত্রে আমার এক্সেপশনটা কি হয়, OH এর ক্ষেত্রে যেই মানে ধরো এখানে একটা ধাতু থাকবে না, এই ধাতু হইছে পর্যায় সারণীর উপরের দিকের ধাতুগুলার অ্যাসিডটা কি হয় তীব্র হয়, যত নিচের দিকে যাব ধাতব মানে ধাতব মৌলের অ্যাসিড তত কি হয় নিষ্ক্রিয় হয়। এখন সোডিয়াম আর KOH এর মধ্যে KOH হচ্ছে এক্সেপশন, এটা তো তোমাদের ইয়াতেই পড়াইছি, তৃতীয়তেই পড়াইছি, বুঝা গেছে। তাহলে এখান থেকে দেখো MCQ রিলেটেডটাও বলে দিলাম, এই ধরনের MCQ আসে। এখন দেখো এখানে তোমাদের জিনিস হবে কি যে স্ট্রং এর সাথে স্ট্রং হবে, স্ট্রং এর সাথে উইক হবে, এইটার স্ট্রং এর সাথে উইক হবে, আর স্ট্রং এর সাথে কি হবে স্ট্রং হবে, তো এটা তো অলরেডি দিয়েই ফেলছি তাই না। কিন্তু উইকের সাথে উইক হবে না, ঠিক আছে, উইকের সাথে উইকের কোনো রিঅ্যাকশন দিবে না। এখন ধরো স্ট্রং এর সাথে যদি স্ট্রং দিয়া দেয় তাহলে তোমার সেই ক্ষেত্রে পিএইচ এর ভ্যালুগুলো কি হবে, পিএইচ সমান হবে -log of H+
এটা হইতেছে, আর পি অফ ও এইচ সমান সমান কি হবে, মাইনাস লগ অফ ও এইচ মাইনাস, ঠিক আছে, মাইনাস লগ অফ কি ও এইচ মাইনাস। আর যদি সামগ্রিক পিএইচ জানতে চাই তাহলে পিএইচ সমান সমান কি হবে, 14 মাইনাস পি অফ ওএইচ। দেখো পি অফ ওএইচ বের করার পরে যদি তুমি পিএইচ বের করতে চাও, তোমার কাছে দুইটা জিনিস জানতে চাইতে পারে। যদি বলে যে পি অফ ওএইচ বের করো, তাইলে শুধুমাত্র এতটুকুই শেষ। কিন্তু তোমার যদি কোনো একটা ক্ষারের পিএইচ বের করতে বলে, তাহলে তোমার কিন্তু আবার এই যে এইটা করা লাগবে, এইটা করার পরে এই লাইনটা করা মাস্ট। যেমন যদি তোমার বলে যে 0.1 মোলার NaOH এর পিএইচ কত, দেখো এটা কি একটা বেজ না, তাহলে পি অফ ওএইচ সমান সমান কি হবে, মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, তাহলে কি হবে, পি অফ ওএইচ সমান সমান মাইনাস লগ অফ 0.1। 0.1 হইলে কি হয়েছিল বলছিলাম যে মাইনাস লগ অফ কি হবে 10 টু দি পাওয়ার -1, তাহলে লগ হলে কি আসবে, মাইনাসে মাইনাসে +1। তাহলে দেখো পি অফ ওএইচ সমান সমান কি আসছে, 1 আসছে। এটা কি আমার পিএইচ, আমার এটা পিএইচ না, তাহলে পিএইচ সমান সমান কি হবে, 14 - 1 সমান সমান কি আসবে, 13। এটা মনে রাখো, এটা কিন্তু তোমরা ভুল করে দিয়ে আসবা। এই জন্য দেখবা যদি তোমাদের পিএইচ বের করতে বলে, বেইজের পিএইচ ম্যাক্সিমাম টাইমে বের করতে বলে, ঠিক আছে। এটা তো আমরা পিএইচ বের করা শিখলাম। এটা কখন বলতো, এই পার্টটা কখন, মানে এই যে এই পিএইচটা কখন, যখন স্ট্রং অ্যাসিড আরেকটা কি হবে, স্ট্রং বেজ, ঠিক আছে, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজ হবে। এখন আসো, আমার যদি উইক অ্যাসিড আর উইক বেজ দেয়, বা উইক বেজ আর স্ট্রং অ্যাসিড দেয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ ইউজ করা লাগবে, ঠিক আছে। লিখছো, এটা লেখা শেষ করো, এই পার্টটা মুসলিম। এখন আমার কি নিব, আমি স্ট্রং অ্যাসিড আরেকটা কি নিব, উইক বেজ নিব। স্ট্রং অ্যাসিড আরেকটা কি নিব, উইক বেজ। দেখো যদি আমার স্ট্রং অ্যাসিড হয়, তাহলে স্ট্রং অ্যাসিডের জন্য স্ট্রং অ্যাসিডের পিএইচটা কি হবে বলতো, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস ই হবে। কিন্তু আমার উইক বেসের জন্য কি করতে হবে বলতো, আমার তো হবে না, হবে, সেই ক্ষেত্রে আমার কোনটা ব্যবহার করা লাগবে, সেই ক্ষেত্রে আমার করতে হবে কি, যে ওই উইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন মাত্রা দেওয়া থাকবে। বিয়োজন মাত্রাটা কি আমার আলফা দেওয়া থাকবে, ঠিক আছে। বিয়োজন মাত্রা কি দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে। বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা কি দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে। তাহলে ওইখান থেকে আমরা যদি কনসেন্ট্রেশন, দেখো বিয়োজন মাত্রা দেওয়া আছে, সেখান থেকে আমার কি বের করতে হবে আগে, ওই বেজের। আচ্ছা দেখো তো, পি অফ ওএইচ সমান সমান কি বলতো, মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, মানে কি ওএইচ এর কনসেন্ট্রেশন। তাহলে আমার এই কনসেন্ট্রেশন বা সিটাই তো বের করা হয়েছে মেইন মোটিভ। দেখো ওই সিটা আমরা কিভাবে বের করব, সি ইজ ইকুয়াল টু কি, আলফা ইনটু সরি OH মাইনাস ইজ ইকুয়াল টু কি বলতো, আলফা ইনটু সি। তোমার কাছে বলা থাকবে যে একটা কনসেন্ট্রেশন দেওয়া থাকবে এবং বিয়োজন মাত্রা এত দেওয়া থাকবে, আসল কনসেন্ট্রেশন কি, আলফা ইনটু সি। আরেকটা জিনিস দেওয়া থাকবে, বিয়োজন ধ্রুবক, এটা বেজ না, তাহলে বেজের ক্ষেত্রে কি দেওয়া থাকবে, কেবি দেওয়া থাকবে, ঠিক আছে। হ্যাঁ, কেবি ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার আলফা বের করতে হবে, আলফা সমান সমান কি, রুট ওভার কেবি ডিভাইডেড বাই সি। আলফা বের করবো, এটার সাথে আবার সি গুণ করে দিবা, বুঝতে পারছো। এটা গেল কি বেজের ক্ষেত্রে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, সেম। অ্যাসিড যদি হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমার একটু পাল্টায় যাবে, কি পাল্টাবে, ধরো যদি এরকম হয় যে স্ট্রং বেজ আরেকটা কি উইক অ্যাসিড, এই ক্ষেত্রে আমার দেখো তো উইক অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন মাত্রা সেম আলফা দেওয়া থাকবে, বিয়োজন মাত্রা। আচ্ছা বিয়োজন মাত্রা আলফাটা কিভাবে দেওয়া থাকবে জানো, যে 5% বিয়োজিত হয়, এটাই আমার বিয়োজন মাত্রা। তাহলে আলফা সমান সমান কি বলতো, 5%, মানে কি 5 ডিভাইডেড বাই 100, বুঝতে পারছো, এটা হচ্ছে আলফা। তারপরে খেয়াল করো, এই যে বিয়োজন মাত্রা দেওয়া থাকলো, তারপরে আরেকটা দেওয়া থাকবে কি বলতো, বিয়োজন ধ্রুবক। ধ্রুবকটা কি, কে এ, কে এই যে উইক অ্যাসিডের ক্ষেত্রে এতে কি অ্যাসিড, এটা দেওয়া থাকবে কিরকম, যেমন ধরো 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 অথবা 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এই যে এটা হইতেছে আমার CH3COOH এর জন্য, না এটা CH3COOH এর না, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের C2H2O4 এর জন্য, ঠিক আছে। আর এটা হইতেছে CH3COOH এর জন্য, বুঝতে পারছো।
এখন দেখো কে, এটা মনে রাখা দরকার কেন, যদি ধরো তোমার পরীক্ষার সময় না দেওয়া থাকে, এটা এই যে এটা কিন্তু স্ট্রাকচার এরকম না, এটা হচ্ছে এইরকম, এই যে COOH, এটা কিন্তু এটা যে C2H2O4 ও চারটা আছে, আর এটা তো এটাই। তাহলে দেখো কে দেওয়া আছে, তাহলে এটার ক্ষেত্রেও আমরা যদি আলফা বের করি, আলফা সমান সমান কি √K/C, আর যদি H প্লাস এর কনসেন্ট্রেশন বের করতে চাই সমান সমান কি আসবে বলতো, আলফা সি। ঠিক আছে, বুঝা গেছে? এই সবগুলা জিনিস হইতেছে আমরা দেখলাম। আমার এই তিন ধরনের হতে পারে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস, অথবা স্ট্রং বেস উইক অ্যাসিড, এই তিন ধরনের হইতে পারে। আর উইক অ্যাসিডের সাথে উইক বেস দিবে না, কারণ এটা টাইট্রেশন যায় না, বা ধরো এটা মিশ্রণ করা যায় না। তাহলে এইটার থেকে এই সূত্রগুলো দিয়ে তুমি করতে পারবা। এখন তোমার আসবে কি যে অমুক দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করো। ঠিক আছে, কি বলবে, ppm এককে বের করো। এখন দেখো ppm মানে কি, 1 গ্রাম পার লিটার না মিলিগ্রাম পার লিটার, বলো? 1 গ্রাম পার লিটার নাকি মিলিগ্রাম? মিলিগ্রাম ছিল না, 1 mg পার লিটার, 1 mg পার লিটার, 1 mg পার ml বা 1 mg পার লিটার লেখা দিছিলাম তো তোমাদের। ppb, ppm হইলে হইতেছে তুমি 10⁻³ দ্বারা গুণ করবা, ppb হইতেছে 10⁻6। হ্যাঁ, mg পার লিটার, হ্যাঁ 1 mg পার লিটার, এটাই হবে। পার্টস পার মিলিয়ন না, মিলিয়ন মানে কি 10⁻³ হবে, এই যে 1 mg পার লিটার, 1 লিটারে 1 mg, এটাই তো ppm এককে। এখন খেয়াল করো যে এইটা আনবা কিভাবে। ধরো তোমার কাছে গ্রাম এককে দেওয়া আছে, মোলার এককে দেওয়া আছে, ধরো দেওয়া আছে 0.5 মোলার NaOH দেওয়া আছে। এটা কি দেওয়া আছে তোমার কাছে বলো তো, ঘনমাত্রাটা দেওয়া আছে না, এটার সাথে কি গুণ করবো বলো তো, 0.5 ইন্টু কি করবা, NaOH এর যেই ভরটা আছে সেটা গুণ করে দিবা। NaOH এর ভর কত বলো তো, 40। তাহলে এই যে 40, এটা যে আসলো, এটা কি আসবে বলো তো, গ্রাম পার লিটার না, 1 লিটারে এতটুকু। তাইলে এখন এটা যে গুণ করবা, এটার সাথে আবার কি করে দিবা, 1000 গুণ করে দিবা। 1000 গুণ করে দিলে কি এসে পড়বে বলো তো, mg পার লিটার আসবে না, মিলিগ্রাম পার লিটার আসবে না। তারপর ওইটারে কিসে নিয়ে নিবা, যে mg পার লিটার আসছে মানে 1 mg পার লিটার সমান সমান 1 ppm। সো এটার গুণফল যেটা আসবে অত ppm। বুঝা গেছে? এখন আবার খেয়াল করো, ধরো তোমারে বলে দিল যে 5 লিটার আছে, ঠিক আছে, 0.5 মোলার 5 লিটার দ্রবণের মধ্যে। তাহলে এখন কত লিটার বলছে, 5 লিটার। তাহলে সেটা তোমার কিসে আনতে হবে বলতো, এই যে সেম জিনিসটা কিসে আছে বলতো, এত গ্রাম পার কি 5 লিটার। তাহলে এই 5 লিটার দ্বারা যদি আমি এটারে ভাগ করে দেই, তাহলে কি হিসাব হবে বলতো, 1 লিটারে চলে আসবে না। তাহলে 0.5 ইন্টু 40 ইন্টু 1000 ডিভাইডেড বাই 5 গ্রাম পার লিটার, গ্রাম না তো মিলিগ্রাম পার লিটার হয়ে গেছে। এইটা যেটা আসবে ওইটাই দিতেছে আমার ppm, লিটারের হিসাবও দেওয়া থাকলে। আর কি দিতে পারে বলো, আর কি দিয়া দেয়? আমি এত কমপ্লিকেট করছি, এত কমপ্লিকেট দেয়ও না, তোমাদের খালি কনসেন্ট্রেশন দিয়া দেয়, এই কনসেন্ট্রেশন থেকে বের করা লাগে যত ppm দেখছি। এই পার্ট তো গেল, ক্লিয়ার হইছে না? তারপরে এই যে মিশ্রিত দ্রবণের পিএইচ। ও আচ্ছা, আর তোমরা ওই যে ক্লাসটা দেখে নিবা, এই গ্রাফ করাইছিলাম না, স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস, তারপরে টাইট্রেশন কার্ভ দেখাইছিলাম না, কোন ধরনের নির্দেশক ব্যবহার করতে হয়, ইন্ডিকেটরেরটা দেখাইছিলাম না, গ্রাফ দেখাইছিলাম। হ্যাঁ, এন্ড পয়েন্ট, তারপরে হইতাছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা দেখাইছিলাম না। আচ্ছা, তারপরে এখানে আরেকবার একটু দেখাই দিই, দেখো। ফর এক্সাম্পল ধরো এই জায়গায় আসবে ভলিউম অফ টাইট্রেন্ট। টাইট্রেন্ট কোনটা বলো তো, টাইট্রেন্ট কোনটা, উপর থেকে যেটা পড়তেছে, এই যে এটা থেকে যেটা পড়তেছে, এখান থেকে যেটা পড়তেছে, এটা হচ্ছে আমার টাইট্রেন্ট। আর এই বরাবর কি থাকবে বলতো, পিএইচ থাকবে। এখন যদি আমি স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস অ্যাড করি, তাহলে কি হবে বলতো, সময়ের সাথে সাথে দেখো, যদি আমার বেসের টাইট্রেশন করি,
তার মানে আমি উপর থেকে কি ফালাবো বলতো, বেজ যেটা ট্রাইটেশন করবো ওইটা যদি আমার নিচে থাকে, তাহলে এখানে বেজ থাকলে এখানে কি থাকবে বলতো, অ্যাসিড থাকবে না? তাহলে অ্যাসিডেরটা কি, যে এখান থেকে শুরু হবে না, 1 2 3 4 5 6, ধরো এটা আমার 14, এটা আমার 7 10 13। এখন দেখো স্ট্রং অ্যাসিডের সাথে যদি স্ট্রং বেস করি, তাহলে এটার ইন পয়েন্টটা কোথায় আসবে বলতো, 7 থেকে 8 এর মাঝখানে আসবে না, মানে 6 থেকে 8 এর মাঝখানে আসবে। এখন ডিপেন্ড করবে কিসের উপরে, বেসটা কি আমার মানে দ্বিক্ষারকীয় দ্বিঅম্লীয় নাকি আমার এইটা দ্বিঅম্লীয়। যদি সেম সেম হয় তাহলে আমি পিএইচ পাবো 7। তাহলে 7 যদি পাই, তাহলে দেখো তো গ্রাফটা হবে এইরকম। এই যে আসলো, ধরো এই ভলিউমে আসার পরে, এই ভলিউমে আসার পরে শার্প চেঞ্জ হয়ে গেছে, এই যে এরকম শার্প চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখো তো এই যে 7 আসছে না, এই যে 7 আসার সময় হইতেছে এই যে এরকম শার্প, এরকম একদম শার্প দেখাবা। কোথায় দেখাবা, 7 পর্যন্ত দেখাবা। দেখানোর পরে এই অংশটা আবার এইভাবে করে দিবা। বুঝতে পারছো? এখন আমার যেটা কনস্ট্যান্ট, ও আচ্ছা এখান থেকে না, একদম এইখান থেকে, একদম যেটা তোমার এন্ড পয়েন্ট ওইখান থেকে স্টেবল হয়ে যাবে। তাহলে দেখো তো এইটাই হচ্ছে কি আমার, আচ্ছা এখানে আমার এই যে এটা কি বলতো, এটা কি বেজ। এখন যদি ধরো আমি উপর থেকে বেজ ফালাই, মানে ট্রাইটেন্ট হিসেবে আমি বেজ ব্যবহার করি, তাহলে কি হবে বলতো, এই জিনিসটা উল্টা যাবে না? দেখো আমি তো এইটার পিএইচ বের করব না, এটা কি আছে, বেজ আছে। আমরা তো ভুল করছি, আমরা ভুল করছি না? ভুল করছি তো, কিভাবে ভুল করছি দেখো, আমার নিচে তো অ্যাসিড থাকা লাগবে, যদি অ্যাসিড থাকে তাইলেই না পিএইচ 1 থেকে বাড়বে। আচ্ছা এখানে আমার বেজ আছে, আর এখানে কি আছে, অ্যাসিড আছে। নিচে যেটা থাকবে সে অনুযায়ী দেখো, আমার এখানে অ্যাসিড আছে না, আমার এটার তো পিএইচ বের করতে হবে। তাহলে এটার পিএইচ প্রথমে কি ছিল বলতো, একদম যখন জিরোতে তখন কত ছিল, ধরো আমার এইটার কাছাকাছি ছিল, 1.6 ছিল। তারপরে কি হবে, এটা আস্তে 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 বাড়বে। তারপরে যখন নাকি আমার একদম ইন পয়েন্টের কাছাকাছি আসবে, তখন কি হয়ে যাবে, বাইরে একদম কিছু চলে যাবে, সাথে চলে যাবে। তারপরে কি বলতো, এখন বেজ উপর থেকে বেজ অ্যাড করব না, এটা তো আমার ইকুইলিব্রিয়াম। তারপরে কি হবে, বেজ অ্যাড করলে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ঠিক আছে, বেজ অ্যাড করলে আস্তে আস্তে কি করবে, উপরের দিকে উঠবে। এটা আমার দেখানোর দরকার নেই। ঠিক আছে, ধরো আমার নিচে বেজ আছে, এখানে আমার কি আছে, এখন বেজ আছে। তাহলে আমার ইনিশিয়ালি পিএইচ কত থাকবে বলো তো, 13 থাকবে না স্ট্রং বেজ হলে? আর এইখানে কি ভলিউম অফ ট্রাইটেন্ট। তাহলে কি হবে, প্রথমে এই যে এইভাবে পড়তে থাকবে, তারপরে হঠাৎ করে নিচে নেমা এই যে এরকম হয়ে যাবে। এইটা অবশ্যই স্বাদ দেখাইতে হবে। ঠিক আছে, যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হয়। আর তুমি তো ইনিশিয়ালি একটা পিএইচ বের করবাই। এখন আরেকটা জিনিস খেয়াল করো, যদি তোমার ধরো এটা আমার উইক হয়, ঠিক আছে, উইক অ্যাসিড। এখন আমি তো যদি আমার উইক অ্যাসিডের ট্রাইটেশন করি, তাইলে তো আমার উইক অ্যাসিডটা কিছু দিতে হবে বলো তো, উপরে দেওয়া লাগবে না, উইক অ্যাসিডটা নিচেই থাকবে। দেখো উপর থেকে কি পড়বে বলো তো, বেস পড়বে না? এখন যেহেতু উইক অ্যাসিড, তাইলে দেখো তো এটার পিএইচ কত থাকবে, 4-এর পরে থাকবে ধরো 5। 5 থেকে কি হবে, এই যে আস্তে আস্তে এরকম উপরে উঠবে, উপরে ওইটা এই যে এরকম বাঁকা হয়ে তারপরে উঠবে। এই যে দেখো এই কার্ভটা দেখাইতে হবে তোমার, যেহেতু এটা উইক অ্যাসিড, সো এই কার্ভটা তৈরি হবে। ঠিক আছে, এখানে যদি তুমি ধরো এই যে এইরকম দাও, শার্প প্রাইস কিন্তু হয় না এখানে। ঠিক আছে, ধরো এটা তোমার কি এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টে এটা কিভাবে যায়, এরকম কার্ভ হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি বলতো, বেজ না, বেজ হলে কি হবে, এইরকম হবে। স্ট্রং তো বেস তো স্ট্রং, তাই না? এখন অ্যাসিডের ক্ষেত্রে, এখন যদি ধরো তোমার এখানে উইক বেস দাও, উইক বেস দাও, তাহলে এই গ্রাফটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। উল্টায় যাবে না, কোথায় দেখায়, এখানে দেখায়। এই গ্রাফটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। উইক বেস যেহেতু এইভাবে নিচে নামবে, কার্ভ হবে। এটা ধরো আমার কি এন্ড পয়েন্ট, অ্যাসিডটা স্ট্রং না, এই জন্য এই কার্ভটা কি স্ট্রং। বুঝা গেছে? এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। এই দুইটা গ্রাফ কিন্তু সেম, শুধুমাত্র উপরে নিচে কোনটা আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু এই দুইটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে, নিচেরটার সাপেক্ষে হইতেছে তুমি এই কার্ভটা ডিটারমাইন করবা। কারণ আমি নিচেরটার পিএইচ মাপবো, তাহলে নিচে অ্যাসিড থাকলে আমার শুরু হবে এখান থেকে, নিচে বেস থাকলে আমার শুরু হবে উপর থেকে। এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, এই পার্ট ক্লিয়ার? অক্সিডেশন রিডাকশন বাকি আছে, আর তাড়াতাড়ি ছুটি হবে না, বাকি আছে।
কেন এত কম কে? চার্জ দিয়ে আনবা না? আমারটা একটু চার্জ আছে কিন্তু আধা ঘন্টা। আচ্ছা দেখো, জারণ বিজারণ, ঠিক আছে। এখন জারণ কি বিজারণ কি? জারণ মানে কি বলতো? ছাড়ন। তার মানে কি ইলেকট্রন ছাড়বে। ইলেকট্রন কি করবে? ছাড়বে। আর বিজারণ মানে কি বলতো? গ্রহণ। কে গ্রহণ করবে বলতো? ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করবে। এখন আমরা এখানে আরেকটা জিনিস করবো, একটা হইতেছে আমার জারক, আরেকটা কি বলতো? বিজারক। জারক নিজে জারিত হয়, অন্যকে কি করে? বিজারিত করে। বিজারিত করে। এখন অন্যের কি করে? বিজারণ ঘটায়। বিজারণ মানে কি বলতো? ও কাগজই তো আছে, দাও তাহলে তো হইছে। এটা না তো, তিনোটাই দাও। ও দুইটা। তুমি চাইলে যে আমারটা ফাঁকা আছে বুঝছো, আমারটা পরে দেওয়া যাবে, কাগজ আছে তো। তাহলে দেখো তো, যেটা জারক, জারক এও নিজে বিজারণ ঘটে না, নিজের, আচ্ছা অন্যকে বিজারিত করে না, অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। উল্টা লিখছি, এর লিগে পেজ বের করছিলাম। জারক কি করে? নিজের বিজারণ ঘটে, নিজে দেখো বিজারণ মানে কি বলতো? ইলেকট্রন গ্রহণ করবে, মানে যেটার বিজারণ করবে, যত মৌলগুলার বিজারণ করবে এটা সবাই কি? জারক। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, জারক কারা? যাদের বিজারণ ঘটে। ঠিক আছে, জারক কারা? যাদের বিজারণ ঘটে। এরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এখন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে দেখো তো অক্সিডেশন নাম্বারটা কি হবে বলতো? বা জারণ সংখ্যাটা কি হবে? হ্রাস পাবে। জারণ সংখ্যা কি হয়? হ্রাস পায়। এক্সাম্পল কি? যেমন আমার Fe3+ ছিল। Fe3+ কি বলতো? একটা জারক না বিজারক? এটা জারক। ঠিক আছে, এ নিজে কি হবে? বিজারণ ঘটবে। বিজারণ ঘটবে মানে কি? সে ইলেকট্রন রিসিভ করবে। ইলেকট্রন রিসিভ করে সে কিসে পরিণত হবে? Fe2+ পরিণত হবে। তাহলে দেখো অক্সিডেশন নাম্বার আগে ছিল কত? +3, পরে কত হয়ে গেছে? +2। তার মানে কি হয়েছে? অক্সিডেশন নাম্বারটা হ্রাস পাইছে না? আর বিজারকটা কি হয় বলতো? নিজে জারিত হয়। তার মানে কি হবে? ইলেকট্রন ত্যাগ করে। আর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যাটা কি করে? জারণ সংখ্যা বৃদ্ধি করে। আমার জারণ সংখ্যাটা কি হয়? বৃদ্ধি করে। এখন জারণ সংখ্যা নির্ণয় করতে তো তোমরা সবাই পারো, তাই না? ধরো KMnO4 আছে, তাহলে কেন্দ্রীয় মূল্যটা কি? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করবা। তাহলে ম্যাঙ্গানিজ X ধইরা, এটা আমার +1, এটা -2 × 4, বাকি সবটি আননোন রাখবা, এটা থেকে বের করবা। এখন যদি ধরো কখনো এরকম হয় যে Cr2O7 2- দেওয়া আছে, তাহলে এইটার অক্সিডেশন নাম্বারটা কত দেওয়া আছে বলো তো? -2 দেওয়া আছে না? তাহলে তোমরা এখানে এভাবে লিখবা Cr2O7 = -2। এটা দিয়ে তারপরে ধরো তুমি ক্রোমিয়াম একটা বের করবা। ঠিক আছে, এটা গেল। তারপর তোমাদের ধরো 3টা কোশ্চেন দিছি না, খ নাম্বারের জন্য H2S কেন, সালফিউরিক অ্যাসিড কেন বিজারক হিসেবে কাজ করে, আরেকটা হইতেছে সালফার ডাইঅক্সাইড। এটা না, এটা একটু জিলারে বুঝাই দিও, একজন ফোন দিয়ে, একজন ফোন দিয়ে খালি বুঝাই দিবা। আচ্ছা থাক, বুঝানো লাগবে না, আমি এনে বুঝাই দিই। 5 মিনিট বেশি লাগবে, আর তো ফোনের চার্জ নাই দেখে এনে তাড়াহুড়া করা লাগতেছে। দেখো আমার কাছে কয়টা জিনিস আছে বলো তো? H2S আছে, সালফিউরিক অ্যাসিড আছে, আরেকটা কি আছে বলো তো? হইব না? চলবো না এটা তোমারটা? চলবো? কি কয়? চলবো চলবো, টেনশন করো না। খালি 5 হইলে ওয়ার্নিং দিও, তাহলে অফ করে দিব। দেখো H2S কি? বিজারক। H2S টা কি? বিজারক হিসেবে কাজ করে, হিসেবে কাজ করে। সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? জারক। বিজারকই, বিজারকই, সমস্যা নেই।
কাজ করে। আর এটা কেন উভয়ধর্মী হিসেবে কাজ করে? ঠিক আছে, এখন দেখো H2S আমরা কি জানি বলতো, সালফারের জারণ সংখ্যা কত কত হইতে পারে বলতো? -2, 0, -2 কখন হবে? এই যে এখানে আমার -2, তারপরে 0 কখন? মুক্ত অবস্থায়। তারপর যখন আমি সালফার ডাইঅক্সাইড তখন কি +4, আর সালফিউরিক অ্যাসিড কত? +6। এখন দেখো বিজারকের কাজ কি বলতো? বিজারকের কাজ কি? নিজের কি করবে বলতো? বিজারণ করবে, মানে সে কি করবে? ইলেকট্রন রিসিভ করবে না। দেখো H2S এর মধ্যে S কি হবে? 2-। এ কি করবে বলতো? যেহেতু বিজারক তার মানে ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। দুইটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত সালফারে পরিণত হয়। তাহলে দেখো তো -2 থেকে 0 হয়ে গেছে না? তার মানে কি হয়েছে বলতো? এই জন্য এই H2S টা বিজারক হিসেবে কাজ করে। বিজারকের কাজ কি? গ্রহণ করা। এখন এই সালফার কি করতে পারবে বলতো? এই যে S2-, এই যে সরি, এই যে S0, এটা কি করতে পারবে বলতো? আরো ইলেকট্রন এখন কি করবে বলতো? গ্রহণ করবে না? আরো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না? ধরো আরো 4টা ইলেকট্রন সে গ্রহণ করবে, কিসে পরিণত হবে বলতো? S4-, মানে ওই যে সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। এই S4- চাইলে আরো ইলেকট্রন রিসিভ করে S6- বা সালফিউরিক অ্যাসিডেও কনভার্ট হইতে পারে। তার মানে এ দেখো তো ইলেকট্রন রিসিভ করতে পারতেছে না মেলা। তাহলে মোট কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে? সে 8টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। অর্থাৎ সে শুধুমাত্র কি বিজারক হিসেবেই কাজ করতেছে না, ইলেকট্রন রিসিভই করতেছে না। এই জন্য H2S কি করবে? বিজারক হিসেবে কাজ করে। এখন এখানে দেখো সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত কত হইতে পারে? -2, 0, +4, +6। এখন সালফিউরিক অ্যাসিডে এর জারণ সংখ্যা কত? এটা তোমরা বের করবা, মানে পরীক্ষার সময় করে দেখাবা। কত হয়? +6। মানে এ কি করছে? সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন রিসিভ করে ফেলছে। এখন এর কাজ কি বলতো? শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করে কারা? যারা জারক। জারকের কি ঘটে বলতো? নিজে জারিত হয়। তাহলে জারিত হওয়া মানে কি? ইলেকট্রন ত্যাগ করবে সে। জারণ মানে তো ছাড়ন। এখন এই যে সালফিউরিক অ্যাসিড করতে থাকবে, এই যে S6- কি করতে থাকবে? ইলেকট্রন ত্যাগ করতে থাকবে। ধরো 6টা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হবে? মুক্ত সালফারে পরিণত হয়ে থাকবে। বুঝা গেছে? মুক্ত হয়ে যাবে। এরকম করে তুমি বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে। S2- ইলেকট্রন রিসিভ করছিল, এখন কি করে দিবে? ত্যাগ করে দিবে। এ আরো ত্যাগ করবে। এ 6টা এটা প্রতিবারই ঝামেলা লাগে না? 6টা ইলেকট্রন রিসিভ করবে। এই তো 6টা ইলেকট্রন রিসিভ করলে তো 0 হয়ে যাবে। 6টা ত্যাগ করছিল। আচ্ছা উল্টা হয়েছে। সব কথাটার একটু রিভার্স করে নিলাম। আর সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান কত দেখো তো? +4। মানে এটা লেখার সময় না একটু মাথা ঠান্ডা করে লেখা লাগবে। দেখো এ চাইলে কি করতে পারবে বলতো? দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি পরিণত হইতে পারবে? +6 পরিণত হইতে পারবে। আবার 4টা ইলেকট্রন ত্যাগ কইরা কিসে পরিণত হইতে পারবে? 0-তেও পরিণত হইতে পারবে। এই জন্য এটা কি উভয়ধর্মী হিসেবে কাজ করে। ঠিক আছে, আর একটু সাজায় লিখবা। এখন আসো আমরা জারক বিজারক কোনগুলো এটা একটু দেখি। আচ্ছা জারক বিজারকের থেকে তোমাদের সমতাকরণটা বেশি ইম্পর্টেন্ট। আমি সমতাকরণটা দেখাই, ঠিক আছে? আচ্ছা সমতাকরণের আগে জারক বিজারক না দেখাই কেমনে করবো বলো? দেখো আমরা কয়েকটা জারকের নাম পড়বো। এদের মধ্যে উদাহরণ হইতেছে ধরো KMnO4। কালকে তোমাদের আরেকটা এক্সট্রা লিখে দিছিলাম না, K2Cr2O7 তোমাদের খাতায়? আচ্ছা KMnO4, তারপরে Fe3+, এই যে একটু আগে দেখছিলাম যে Fe3+ একটা জারক। তারপর কপার সালফেট, K2Cr2O7, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন। দেখো এই যে আমাদের মিডিয়া লাগে, মানে এরা কি কমপ্লেক্স জিওমেট্রিক টাইট্রেশন, এরাও এক ধরনের টাইট্রেশন। এখন এই টাইট্রেশনটা করার জন্য একটা জারক আর একটা বিজারক নিতে হয়। তাহলে এই রিঅ্যাকশনের সময় আমাদের একটা মিডিয়াম লাগে, হয় আমার অ্যাসিডিক মিডিয়াম স্ট্রং অ্যাসিডিক নিতে হবে, অথবা আমার স্ট্রং বেসিক মিডিয়া নিতে হবে। ঠিক আছে, এখন দেখো আমার KMnO4 অ্যাসিডিক মিডিয়াতে কি করে? অ্যাসিডিক মিডিয়াতে Mn2+ এ পরিণত হয়। এখানে কত ছিল বলতো? +6 ছিল নাকি +7 ছিল? +7 ছিল। 4 × 2 = 8, আর 1
7, ওই পাশে গেলে প্লাস। দেখো +7 থেকে কি হয়েছে +2, তাহলে এখানে কি করছে বলতো? ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে বলতো? গ্রহণ করছে না। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বলতো? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। এই জন্য এর তুল্য সংখ্যা হইতেছে 5। এই জিনিসটা খেয়াল রাখবা যে তুল্য সংখ্যাটা কি। তুল্য সংখ্যা কত? 5। পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তুল্য সংখ্যা সবসময় কি হবে? পজিটিভ হবে। আচ্ছা, যদি বেসিক মিডিয়া হয়, বেসিক মিডিয়াতে কিসে পরিণত হয়? MnO2 তে পরিণত হয়। এখানে কত বলতো? ম্যাঙ্গানিজের +4। এখানে কত বলতো? +7। +7 থেকে কি হয়েছে? +4। তাহলে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করছে বলতো? 3টা ইলেকট্রন গ্রহণ করছে। 3টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? MnO2 তে পরিণত হয়েছে। Fe3+ এর ক্ষেত্রে তাহলে এটার তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা আমরা ই দ্বারা প্রকাশ করব। গলাটা হয়ে গেছে। তুল্য সংখ্যা কত? 3। Fe3+ কি করতেছে? এটাও আমার অ্যাসিডিক মিডিয়া। অ্যাসিডিক মিডিয়াতে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হবে। তাহলে আমার তুল্য সংখ্যা কত? 1। তারপরে দেখো কপার সালফেট, এখানে কপারের কত আছে বলতো? 2+। 2+ থেকে এটা কিসে পরিণত হবে? কপার প্লাসে পরিণত হবে, তাও কি হবে? অ্যাসিডিক মিডিয়াতে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? একটা ইলেকট্রন। না, বেসিক মিডিয়া বিক্রিয়া করে না। শুধুমাত্র আমাদের একটাই বেসিক মিডিয়া বিক্রিয়া করে, KMnO4 আর হচ্ছে H2S। ঠিক আছে, H2S, এই দুইটা। H2S এটা তোমাদের লাগবে না। কপার সালফেট দেখলাম, এই যে K2Cr2O7। দেখো তো K2Cr2O7 কিসে পরিণত হয়? 2Cr3+ এ কনভার্ট হয়। দেখো তো 2Cr3+ হইলে 3+ এখানে কত ছিল বলতো? +6 ছিল না? +6 ছিল। এখানে দেখো ক্রোমিয়াম কয়টা আছে? 2টা আছে। এই জন্য তাহলে মোট কয়টা ইলেকট্রন ছাড়ছে সে? 6টা না? একটা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন ছাড়ছে বলতো? 3টা। এই যে 6 থেকে 3 হয়েছে। আচ্ছা, এটা বাদ দাও। এখানে ক্রোমিয়ামের কত ছিল? +6। +6 থেকে কত হয়েছে? 3+ হয়েছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 3টা। এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা। তাহলে কয়টা করবে? মোট 6টা ইলেকট্রন সে কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করে 2Cr3+, এটাও আমার অ্যাসিডিক মিডিয়া H2SO4। ঠিক আছে। আর ব্রোমিন আর আয়োডিন কি করবে? এরাও আমার কি করবে? একটা ইলেকট্রন রিসিভ করবে। রিসিভ করে মুক্ত হবে নাকি? মুক্ত হবে নাকি? একটা করে I-। তাহলে তোমাদের ধরো পরীক্ষার মধ্যে এমসিকিউ দিতে পারে যে KMnO4 অ্যাসিডিক মিডিয়াতে তুল্য সংখ্যা কত, KMnO4 এর বেসিক মিডিয়াতে তুল্য সংখ্যা কত। এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাসিডিক মিডিয়া আর কি বেসিক মিডিয়াটা অনেক ইম্পর্টেন্ট। জারক দেখলাম, এখন চলো আমরা কি দেখবো? বেজারক দেখবো। মুসলাম উপরের অংশ, আর তোমাদের তো লেখাই আছে। ওই দিন ক্লাসটা রেকর্ড হলে কত সুন্দর হইতো। আমার ডাবল কষ্ট। আহারে, আমার কি দোষ? দেখো বিজারকের মধ্যে কি আসতে পারে? H2C2O4। দেখো H2C2O4 যেই কথা, COOH কিন্তু একই কথা। এখন যদি তোমার COOH দেয়, মাথা খারাপ করে ফেলো না যে এটা কি দিল। অথবা তোমার H2C2O4 2H2O দিল, একই কথা। কারণ এরা কি করতে পারে? 2 মোল পানি শোষণ করতে পারে। তোমার কয় পার্সেন্ট চার্জ আছে? হ্যাঁ, 9। না, শেষ হইতো না এর আগে। হুদয় প্রতিযোগিতা করে লাভ নেই। তাহলে আমারটাতে নিলে কি করতে হবে? আবার জোড়া লাগাইতে হবে না? জোড়া লাগান লাগবে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, অফ করো।